স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর রহমান। মিয়ানমারে রাখাইন রাজ্য সফর করেছেন পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী সহ বাংলাদেশের প্রতিনিধি দল। সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রস্তুতির অগ্রগতি দেখেন তারা। এর আগে গতকাল রোহিঙ্গা সংকট মোকাবেলায় হটলাইন চালু সহ 9 ইস্যুতে সম্মত হয় ঢাকা নেভিদো। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের নেওয়া প্রস্তুতিমূলক কাজ পরিদর্শনে রাখাইন সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সেখানে রোহিঙ্গাদের জন্য আবাসন সুবিধা, চলাফেরা, জীবনযাত্রার সার্বিক অবস্থা দেখছেন প্রতিনিধি দল। এর আগে শুক্রবার নেইপিদোর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মিয়ানমারের পক্ষ থেকে যোগ দেন রাষ্ট্রীয় উপদেষ্টা দফতরের মন্ত্রী তিন্ত সোয়ে। বৈঠকে রোহিঙ্গা সংকট ইস্যুতে 9টি বিষয়ে সম্মত হয় দুদেশ। সেগুলো হলো মিয়ানমার বাংলাদেশের মধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য হটলাইন চালু, রোহিঙ্গারা দেশে ফেরার জন্য নিজেরাই পূরণ করবে আবেদনপত্র, যাতে নতুনভাবে সংযুক্ত করা হলো আঙ্গুলের ছাপ ও ছবি সম্বলিত পরিচয়পত্র। এছাড়া ট্রানজিট ক্যাম্প তৈরির অগ্রগতি, মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সহায়তার ব্যাপারে সম্মত হয়েছে দুদেশ। সন্ত্রাস বিরোধী কার্যক্রমে আসে দুদেশের পারস্পরিক সহযোগিতার আশ্বাসও। রোহিঙ্গা সংকট মোকাবেলা সংক্রান্ত আলোচনার জন্য 9 আগস্ট পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলীর নেতৃত্বে 3 দিনের মিয়ানমার সফরে যায় বাংলাদেশের প্রতিনিধি দল। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আসামে নাগরিকত্ব তালিকা পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু হলেও এখনও চরম আতঙ্ক বিরাজ করছে বাদ পড়া বাসিন্দাদের মাঝে। চূড়ান্ত তালিকাতেও নাম না উঠলে কি হবে তা নিয়ে শঙ্কিত তারা। বাদ পড়াদের বেশিরভাগ মুসলিম। বিজেপি সরকারের কঠোর নীতির কারণে তাদের ভীতিও বেশি। এরই মধ্যে কঠোরপন্থীরা হুমকি দিচ্ছেন, নাগরিকত্ব প্রমাণিত না হলে বিতাড়িত করা হবে আসাম থেকে। আসামের নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়া 40 লাখ মানুষের পুনর্বিবেচনার আবেদনের সময় দেওয়া হয়েছে মাত্র 3 সপ্তাহ। তাই প্রতিদিনই এমন দীর্ঘ সারি NRC কার্যালয়গুলোতে। তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদের বেশিরভাগই সংখ্যালঘু মুসলিম, আছেন হিন্দু বাঙালিও, যাদের প্রায় সবাই দরিদ্র জনগোষ্ঠী। হঠাৎ এমন জটিলতায় আতঙ্কিত নাগরিকত্বের রাজনীতি না বোঝা এসব মানুষ। বিদেশি নেই হ্যাঁ, हम तो असली भारतीय है, इंडियन है हम लोग, और इंडियन होने से अभी हम लोग के ऊपर सरकार ने हमला दिए चला रहा है, बहुत परेशान दिया रहा है सरकार ने। রাজনীতি চলিছে না কি চলিছে মই তো না জানো। মই হলো দুঃখীয়া মানুষ, কোনো ফালে না যায়, বুঝেছে না। ওই দুঃখীয়া মানুষ, এই কাম করু, সারাদিন কাম করু, খায়, টুপুনি রাতি টুপুনি মারু। এ অবস্থায় প্রশাসন বলছে আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ পাবেন বাদ পড়া বাসিন্দারা। তবে পুনর্বিবেচনার চলমান প্রক্রিয়া শেষে আর সংশোধনের সুযোগ নেই নাগরিকত্ব তালিকায়। আমরা এতটুকু নিশ্চিত করতে পারি যে একজন বৈধ নাগরিকও তালিকার বাইরে থাকবে না। সব ধরনের তথ্য এবং নথিপত্রের ভিত্তিতেই এই তালিকা করা হয়েছে। এখন বাদ পড়াদের কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার এবং আদালত। তালিকা চূড়ান্ত হওয়ার পরও যারা বাদ পড়বেন তাদের ভবিষ্যৎ এখন স্পষ্ট নয়। তবে আসামে কট্টরপন্থী নেতাদের অনেকেই হুমকি দিচ্ছেন বিতাড়িত করার। বিশ্লেষকদের ধারণা, ভারতে থাকার অনুমতি মিললেও হারাতে হবে নানা অধিকার। 38 years আসাম ভারতের এবং এখানে থাকার অধিকার শুধুমাত্র ভারতীয়দের, কিন্তু গেল 38 বছর ধরে এটি অবৈধ বাংলাদেশিদের বসবাসের জায়গা হয়ে উঠেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। Assam is not for illegal Bangladeshis. They might be declared as তালিকায় যাদের নাম নেই তারা কোথায় যাবে? অবশ্যই এটি একটা বড় মাথা ব্যথার কারণ। আমার মনে হয় তাদেরকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করার সুযোগ দেওয়া হবে, কারণ বেশিরভাগই শ্রমিক পর্যায়ের। রাজ্যের উন্নয়নে যাদের কোনো বিকল্প নেই। তবে থাকবে না কোনো নাগরিক সুবিধা, কমিয়ে দেওয়া হবে আয় এবং মৌলিক অধিকারের সুযোগ। প্রায় 3.30 কোটি জনসংখ্যা আসামের, যার 1/3 মুসলিম। বিজেপির দাবি এসব মুসলিমদের অধিকাংশই বাংলাদেশ থেকে আশ্রয় নেয়া। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ভারতে ঠাঁই নিয়ে অবৈধ বাংলাদেশিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন মমতা ব্যানার্জি। শনিবার কলকাতার এক বিশাল জনসভায় এমন অভিযোগ করেন বিজেপি সভাপতি অমিত শাহ। বলেন, ভারতে অনুপ্রবেশকারীদের নির্বাচনের সময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভোট পেতে এইসব অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে না, এমন অভিযোগ অমিত শাহের। তিনি বলেন, পশ্চিমবঙ্গ থেকে সব অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো না গেলে বিজেপির প্রকৃত জয় অসম্ভব। এদিকে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস
কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস কে নেতা বড় গর্ব সে কহ রহে থে মমতা ব্যানার্জি কেন সব অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না? কারণ একটাই, এদেরকে ভোটার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকি এই ইস্যুতে কংগ্রেসও নিশ্চুপ, কারণ তারাও এসব অবৈধ বসবাসকারীদের ভোটের উপর দিয়ে ক্ষমতায় আসার পরিকল্পনা করছে। সরকারোं का कोई मतलब नहीं है। বারবার এই অনুপ্রবেশকারী আর শরণার্থীর এই ব্যাখ্যা দিয়ে বিজেপি যেহেতু তাদের এখন শাসক দল অসমে, তাই তারা এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সুপ্রিম কোর্টকে ঢাল করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা কেন্দ্রীয় সরকার এবং অসম সরকার করছে। মালয়েশিয়ায় স্ত্রী হত্যার দায়ে মোহাম্মদ শাহজাদা সাজু নামের এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শনিবার দায়ের করা অভিযোগে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করা হয়। মামলার নথিতে বলা হয়, গেল ৫ জুলাই স্থানীয় একটি নদীর কাছে লাগেজ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাগেজের ভেতর থেকে সাজুর স্ত্রী সাজিদা বুলবুলের মরদেহ উদ্ধার করে। এছাড়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, ৩ জুলাই ভোর থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো এক সময় তার স্ত্রী সাজিদাকে হত্যা করে সাজু। মালয়েশিয়ার একটি শপিং মলের জুনিয়র সুপারভাইজার হিসেবে কাজ করতে বাংলাদেশি। পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড বলছে নিহতের পরিবারের সদস্যরা। প্রবাসী বাংলাদেশের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে। সৌদি আরবে জিল হজ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য নিশ্চিত করে। চাঁদ দেখা সাপেক্ষে আজ জিল হজ মাসের প্রথম দিন, সে অনুযায়ী আগামী ২০ আগস্ট হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। হিজরি ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাস জিল হজ। এ মাসের ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা। ভিসা জটিলতায় এয়ার লাইফ ইন্টারন্যাশনালে ৮৩ জন হজ যাত্রীর সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তবে হজ এজেন্সি অব বাংলাদেশ জানিয়েছে, সময় শেষ হলেও ভিসা সংগ্রহে দূতাবাসের সাথে যোগাযোগ চলছে। হজ যাত্রার ২৯তম দিনে সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানের ৯ ফ্লাইটে হজ যাত্রী পরিদর্শন করা হয়। এখন পর্যন্ত ৩১৯টি ফ্লাইটে ১,০৮,২৩৯ জন হজ যাত্রী সৌদি গেছেন। ১৫ আগস্ট বাংলাদেশ বিমান এবং ১৭ আগস্ট সৌদি এয়ারলাইন্সের শেষ হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। এবারে হজ ব্যবস্থাপনায় যেসব হজ এজেন্সি গাফিলতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাব মহাসচিব। কালকে সকালের মধ্যে এই টাকা সৌদির IBN অ্যাকাউন্টে প্রেরণ করার জন্য, টাকাটি সেই অ্যাকাউন্টে রিফ্লেক্ট করলেই আমরা এমবেসির সাথেও যোগাযোগ রক্ষা করছি। আমরা আশা করি এই সমস্যাটি থেকে উত্তরণ লাভ করা সম্ভব হবে, সকলের ভিসা করা সম্ভব হবে। পবিত্র হজ পালন করতে কাল সৌদি আরব যাচ্ছেন সাকিব আল হাসান। এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। তবে তার হাতে অস্ত্রোপচার কবে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে অস্ট্রেলিয়ান চিকিৎসকের পরামর্শ পাওয়ার পর। ছুটিতে অস্ট্রেলিয়ায় এখন জাতীয় দলের ফিজিও থিলান চন্দ্রমোহন। মেলবোর্নে তিনি কথা বলবেন সাকিবের চিকিৎসক গ্রেগ হয়ারের সাথে। সাকিবের হাতে যে ইমার্জেন্সি অপারেশন করাতে হবে না সেটা নিশ্চিত। তবে কি ধরনের অপারেশন, কতদিন লাগবে পুরো সুস্থ হতে, মূলত সেসব বিষয়ে জানতে চাওয়া হবে অস্ট্রেলিয়ান ডাক্তারের কাছে। তারপরে সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। উইন্ডিজ সফর শেষে দেশে ফিরে সাকিব জানিয়েছেন এশিয়া কাপের আগে অপারেশন করাতে চান, তবে বোর্ড সভাপতির চাওয়া সেটা হোক জিম্বাবুয়ে সিরিজের সময়। দেশের নির্যাতিত নারীদের সর্বাত্মক সহযোগিতা করার লক্ষ্যে লেডিস ক্লাব ইউকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনের একটি হলের আয়োজন করা হয়। হাসিনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পারভিন সুলতানা, রিনা মুশাররফ, নাসিমা কাজল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সবাই বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয় নারীরা। আগামী মাসে দেশে এবং বিদেশে নির্যাতিত মহিলাদের নিয়ে আলোচনা সভা করা হবে। তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশের পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে।
যুক্তরাজ্যে বিশ্বনাথ এইড ইউকে চ্যারিটি সংগঠনের 10 বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি পূর্ব লন্ডনের একটি মিডিয়া সেন্টারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি মিসবাউদ্দিন এবং যৌথ পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আবুল হাসনাত ও জাকির হোসেন কয়েস। এসব উপস্থিত ছিলেন কাউন্সিলর আয়াজ মিয়া, সিরাজুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সবাই বক্তারা সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এছাড়া নবনির্বাচিত সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েস সহ সংগঠনের সবাইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অনুষ্ঠান থেকে দরিদ্র সহায়তায় আরও প্রায় 70,000 টাকা ফান্ড রেইজ করা হয়। সম্প্রতি বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সভা করেছে ইতালিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা। রোমে জাস্টিস ফর স্টুডেন্ট শিরোনামে মানববন্ধনে অংশ নেয় দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। তারা বলেন, নিরাপদ সড়কের দাবি শুধুমাত্র শিক্ষার্থীদের না, এ দাবি সারা বাংলাদেশের মানুষের। অবিলম্বে শিক্ষার্থীদের সকল দাবি সরকারকে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার আওতায় আনার দাবি জানান। চাই না যে আর কোনো স্টুডেন্টস, আর কোনো মানুষ মারা যাক, আর কোনো মায়ের বুক খালি হোক। সরকারের বিরুদ্ধে না বা বাংলাদেশের যে পরিস্থিতি সেটার বিরুদ্ধে না, আমরা শুধু বাংলাদেশের নিরাপদ একটা সড়ক চাই। আমরা শুধু নিরাপদ সড়কই না, আমরা নিরাপদভাবে বাঁচতে চাই, আমরা নিরাপদ একটি দেশ চাই। কুয়েতে সফররত ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য মুক্তাদি চৌধুরীর সম্মানে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুয়েত সিটির একটি রেস্তোরাঁয় এই সভার আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী পরিষদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান আহ্বায়ক লুৎফর রহমান এবং পরিচালনা করেন মঈনউদ্দিন মাইন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ফাইমা খাতুন, বাংলাদেশ দূতালয়ের প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, শাহ সগিরুল ইসলাম সহ অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা। সবাই প্রধান অতিথির বক্তব্যে মুক্তাদি চৌধুরী বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সরকার দেশ পরিচালনা করলেও তেমন উন্নয়ন করতে পারেনি যা বর্তমান সরকার আমলে হচ্ছে। দেশের উন্নয়নের চিত্র সবার সামনে তুলে ধরতে হবে বলে জানান। পরে কেক কেটে সংগঠনের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুক্তাদুর চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।